আজকে যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে আহ, একটা ক্লায়েন্ট সাইড থেকে একটা সার্ভার সাইডে কিছু ডেটা এক্সচেঞ্জ হবে। তাহলে কিভাবে উইন্ডোটা আমার সেট হয় এবং তারপরে কিভাবে উইন্ডোটা সাকসেসফুলি সেগমেন্ট রিসিভ করার পরে ডান দিকে স্লাইড হয়, এটার এক্সপ্লেনেশনটাই আমরা আজকে এই লেকচারে দেখব। সবার প্রথমে দেখো ক্লায়েন্ট সাইড থেকে কি বলা হয়েছে, যে ক্লায়েন্ট সাইড থেকে ক্লায়েন্ট সার্ভারকে 300 বাইট ডেটা পাঠাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ তো না? আচ্ছা, সরি, 300 বাইট না, আমি পরের স্লাইডটায় চলে গেছিলাম। সো সবার প্রথমে ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে প্রথমে সিনক্রোনাইজেশন হবে। সো বিফোর দ্যাট, যখন আমরা ডেটা ট্রান্সফার করব তার আগে আমরা জানি কি হয়, 3 ওয়ে হ্যান্ডশেক হয়, মনে আছে তো, রাইট? সো সবার আগে ক্লায়েন্টের সাথে সার্ভারের একটা 3 ওয়ে হ্যান্ডশেক হবে। খেয়াল করো প্রথম স্টেপটা, ক্লায়েন্ট হচ্ছে একটা সিঙ্ক ফ্ল্যাগ পাঠাচ্ছে এবং ওই সিঙ্ক করার সাথে সাথে সে একটা সিকোয়েন্স নাম্বার পাঠাচ্ছে 100। ঠিক আছে? সার্ভার যদি এটা সাকসেসফুলি রিসিভ করে এই সিগন্যালটা, তাহলে সে একটা নেক্সট সিগন্যাল পাঠাবে। সেখানে কি পাঠাচ্ছে? সিঙ্ক প্লাস 1, দুইটা সিগন্যাল। যেখানে সার্ভার সাইডের সিকোয়েন্স নাম্বার শুরু হয়েছে কত থেকে? 1000 থেকে। দ্যাট মিনস সার্ভার যখন ডেটা পাঠাবে তখন সে 1000 থেকে দিবে এবং সে অ্যাকনলেজ করতেছে কত? 101। বলো তো এটা কেন? কেউ বলতে পারবা? সার্ভার সাইড থেকে অ্যাকনলেজমেন্ট নাম্বার 101 কেন? মিস 100 পর্যন্ত সে অ্যাকনলেজ হইছে এই কারণে। 100 পর্যন্ত আপার স্টেপে ক্লায়েন্ট সাইড থেকে একটা সে সিকোয়েন্স পাইছে, যে সিকোয়েন্সের নাম্বার ছিল 100। তাই নেক্সট ক্লায়েন্ট সাইড থেকে সে 101 থেকে পেতে চায়, দ্যাটস ওয়াই অ্যাকনলেজমেন্ট নাম্বার হচ্ছে 101। অ্যাট দ্য সেম টাইম দ্য সার্ভার ইজ সেন্ডিং যে আমার রিসিভিং উইন্ডো হচ্ছে 800। ঠিক আছে? ওর রিসিভিং উইন্ডো 800 করা মানে কি, যে সে তার রিসিভার উইন্ডোর সাইজটা সেট করলো। ঠিক আছে? এই যে রিসিভিং উইন্ডো 800, এবং সে কি বলতেছে, যে যে সে 101 থেকে ডেটা পেতে চায়, তাই 101 থেকে 900 পর্যন্ত টোটাল হচ্ছে আমার 800 বাইট। বোঝা গেছে? এই সিগন্যালটা যখন ক্লায়েন্ট সাইডে আসলো, ক্লায়েন্ট বুঝতে পারলো যে সার্ভারকে ম্যাক্সিমাম 800 বাইট এট এ টাইম পাঠানো যাবে। তাই ক্লায়েন্ট তার সেন্ডার সাইডের উইন্ডোটা সেট করলো। দেখো, সাইজ হচ্ছে 800, সার্ভার যেহেতু 101 থেকে ডেটা দিতে হবে, তাই ওর উইন্ডোটা 101 থেকে 900 পর্যন্ত সেট করে রাখছে এবং এই জায়গাটা হচ্ছে ব্ল্যাক মার্ক করা। এটার মানে হচ্ছে নেক্সট সে ম্যাক্সিমাম 800 বাইট সার্ভারকে পাঠাতে পারবে। আচ্ছা, এটা সেট হয়ে যাওয়ার পরে ক্লায়েন্ট কি করলো? সার্ভারকে অ্যাকনলেজ করলো যে হ্যাঁ, তুমি যে আমাকে সিঙ্ক এবং অ্যাকনলেজমেন্ট পাঠাইছো এটা আমি পাইছি, সেটা আমি অ্যাকনলেজ দিয়ে বুঝাইলাম এবং এখন অ্যাকনলেজমেন্ট নাম্বার হচ্ছে 1001। দ্যাট মিনস সার্ভার যে সিকোয়েন্স নাম্বার পাঠাইছিল 1000, সেটা সে পাইছে। নেক্সট সার্ভারের থেকে সে 1001 থেকে পেতে চায় এবং সার্ভার যখন তাকে ডেটা পাঠাবে, সে সার্ভার যেন জেনে রাখে যে ক্লায়েন্টের রিসিভিং উইন্ডো হচ্ছে 2000 বাইট। সো ক্লায়েন্ট ম্যাক্সিমাম সার্ভার সাইড থেকে যখন ডেটা রিসিভ করবে, তখন ম্যাক্সিমাম এট এ টাইম সে 2000 বাইট রিসিভ করতে পারে। আচ্ছা, নেক্সট, এখন ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে ডেটা যাবে। ঠিক আছে? এই এক্সাম্পলে শুধুমাত্র ক্লায়েন্টই সার্ভারকে ডেটা পাঠাচ্ছে, সার্ভার পাঠায় নাই এখন পর্যন্ত। সো যখন ক্লায়েন্ট সার্ভারকে ডেটা পাঠাচ্ছে, দেখো সে কি করলো, ক্লায়েন্ট সেন্ডস 200 বাইট। সে 800 হচ্ছে সার্ভারের উইন্ডো, কিন্তু সে এই মোমেন্টে 800 না পাঠায় সে 200 বাইট পাঠাচ্ছে। তাহলে সে কত থেকে কত পাঠাবে? 101 থেকে 301, তাই না? 101 থেকে 300 হয় না এখানে? 101 থেকে 300 যদি হয়, তাহলে এতটুকুর মধ্যে কি আছে? আমার 200 বাইট আছে। তাহলে খেয়াল করো, ব্লু কালার মার্ক যতটুকু জায়গা 101 থেকে 300, এই ডেটাটা ক্লায়েন্ট অলরেডি সার্ভারকে পাঠায় দিছে। এখন সার্ভার যদি এটা রিসিভ করে, তাহলে তার সিকোয়েন্স নাম্বার শুরু হচ্ছে কত থেকে? 101 থেকে। নেক্সট 200 বাইট পর্যন্ত পাঠাইছে। সো 101 থেকে 300 পর্যন্ত ডেটা সার্ভার রিসিভ করে ফেলছে। ঠিক আছে? সার্ভারের উইন্ডো সাইজ ছিল 800, সেটা কত থেকে কত ছিল? 101 থেকে 900। এর মধ্যে ক্লায়েন্ট সাইড থেকে ডেটা আসছে কত? 101 থেকে, বলো কত? 300।
তার মানে সার্ভারের খালি জায়গা কতটুকু আছে? 301 থেকে 901। এখানে যদি 200 বাইট হয় তাহলে এখানে কত বাইট? বলো। 600 বাইট না? মিস 600। হ্যাঁ, কারণ সার্ভারের রিসিভিং উইন্ডো ছিল 800, সেন্ডার সাইড থেকে 200 বাইট আসছে, তার মানে তার রিমেইনিং স্পেস এখন আছে 301 থেকে 901, 600 বাইট। দেখো এখানে বলছে 200 বাইট রিসিভস, উইন্ডো ক্লোজ। এই জায়গার উইন্ডোটা ডান দিকে সরে আসছে, দেখো আগে ছিল 101 থেকে, এখন কিন্তু সে সরে এসে কোথায় আসছে? 301 থেকে 900 পর্যন্ত। বোঝা গেছে? এরপরে সার্ভার কি করলো? তাকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইলো যে আমাকে নেক্সট 301 থেকে ডেটা দিবা এবং আমার বর্তমান রিসিভিং উইন্ডো হচ্ছে 600। এটা ক্লায়েন্ট বুঝতে পারলো। ঠিক আছে, ক্লায়েন্ট যখন বুঝতে পারছে তখন সে কি করছে দেখো, তার প্রথম অংশটুকু ডট ডট হয়ে গেছে, কারণ সার্ভার সাইড থেকে বলছে কি যে আমাকে নেক্সট এখন 301 থেকে দিবা। তাহলে 101 থেকে 300 পর্যন্ত যে ডেটাটা সে পাঠাইছিল সেটা অলরেডি সার্ভার প্রসেস করে ফেলছে, তাই তো সে 301 থেকে চাইছে, তাই এই জায়গাটা দেখো ডট ডট হয়ে গেছে, কারণ এই বাইটটা কি অলরেডি অ্যাকনলেজড। এটা নিয়ে সেন্ডারকে আর চিন্তা করতে হবে না, এবং এই উইন্ডোটা ক্লোজ করে সে ডানে চলে আসছে, তার মানে লেফট ওয়ালটা সে ক্লোজ করে সামনের দিকে আগাইছে। তো এখন তার কাছে যে উইন্ডোটা আছে সেটাও হচ্ছে 600, সেটার পজিশন কত থেকে শুরু? 301 থেকে 900 পর্যন্ত। নেক্সট দেখো সেন্ডার কি করলো, তার কাছে 301 থেকে 900 পর্যন্ত দেওয়ার মতন অ্যাভেলেবল স্পেস আছে, কিন্তু এই মোমেন্টে সে 300 বাইট পাঠাইছে। 300 বাইট পাঠাইছে মানে কি? 301 থেকে কত পর্যন্ত পাঠাইছে? 600। ঠিক আছে, বোঝা গেছে? জি মিস। আচ্ছা, 600 পর্যন্ত যদি পাঠায় তাহলে এই যে এইটুকু জায়গা কি হয়ে আছে? ব্লু। যা মানে কি, যে আমি 301 থেকে 600 এগুলো আমি অলরেডি সার্ভার সাইডে পাঠাইছি, কিন্তু সার্ভার থেকে অ্যাকনলেজমেন্ট এখনো আসে নাই। তাই এখানে দেখো ডেটার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 300 এবং ডেটার সাইজ হচ্ছে সিকোয়েন্স নাম্বার হচ্ছে 301 এবং ডেটার সাইজ হচ্ছে 300 বাইট। তাহলে সার্ভার সাইডের সিনারিওটা কেমন বলো তো? সার্ভারের যে চেহারাটা এটা কিরকম হইলো এখন বর্তমানে 300 পাঠানোর পরে? মিস হ্যাঁ, 601 অ্যাকনলেজ করবে। আচ্ছা, 600 মানে সে যদি এটা সাকসেসফুলি পায় তাহলে সে বলবে যে আমাকে 601 থেকে দাও, বাট তার উইন্ডোটা কিভাবে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে এটা একটু দেখাই। 300 পাঠানোর পরে সার্ভারের সাইডে ডেটা কোথা থেকে কত ছিল? প্রথমে ছিল 101 থেকে 300, এটা সে অলরেডি কি করছে? আগের লেয়ারে পাইছে, তাই না? এই 200 বাইট ডেটা আছে অলরেডি এখানে তার, বুঝছো তো নাকি? তারপরে 301 থেকে 600 এই ডেটাটা সে এখন রিসিভ করছে, তাই না? তাহলে তার খালি আছে কতটুকু? 601 থেকে 900, এই জায়গাটুকু খালি আছে না? বুঝতে পারছো? জি মিস। এখন আচ্ছা কি মিস। করছে দেখো, হ্যাঁ আমি একটু শেষ করি, জায়গায় একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। তো তার ডেটার অবস্থা হচ্ছে এই অবস্থায় যে 101 থেকে 300 প্রথমে 200 বাইট পাঠাইছিল, তারপরে 300 বাইট পাঠাইছে, এখন খালি আছে এতটুকু জায়গা। এই মোমেন্টে কি বলছে দেখো, যে সে যখন 300 বাইটে, যে এই 300 বাইটটা রিসিভ করছে, সে 300 বাইট রিসিভ করছে আর 100 বাইট কনজিউম করছে, এটার মানে কি? এটা হচ্ছে কারেন্ট অবস্থা। প্রথমে সে প্রথম স্টেপে 200 বাইট ডেটা পাইছে, তারপরে সে 300 বাইট ডেটা পাইছে, এখন অ্যাভেলেবল স্পেস আছে এত। এই মোমেন্টে সে কি করে ফেলছে? 300 বাইট যখন রিসিভ করছে, মানে এই স্টেপটা যখন সে পাইছে, তখন সাথে সাথে 100 বাইট কনজিউম করছে। কনজিউম করা মানে কি? আপার লেয়ারকে প্রসেস করে দিয়ে দেওয়া। তাহলে 100 বাইট যদি কনজিউম করে, কোন 100 বাইট কনজিউম করছে? 101 থেকে 200। তাই দেখো যে এখানে 101 থেকে 200 সাদা হয়ে গেছে, ডটেড হয়ে গেছে, বুঝছো? 100 বাইট যদি কনজিউম করে তাহলে 101 থেকে 200 সাদা হয়ে গেছে। তাহলে এখনো তার বাফারে কতটুকু ডেটা আছে? 201 থেকে 600 পর্যন্ত ডেটা আছে না? জি মিস। বোঝা কি গেছে? তাহলে আমার বাফারের বর্তমান অবস্থাটা কি? 201 থেকে
থেকে 300, এখানে এটা কনজিউম এখনো হয় নাই, এটা আছে। তারপরে 301 থেকে 600, এটাও আপার লেয়ারে কনজিউম হয় নাই, এটাও এখনো আছে। তাহলে আমার টোটাল উইন্ডো সাইজের কতটুকু বাকি আছে বলো তো? 601 থেকে 1000 না? এখানে 1000 বাড়বে না? কারণ এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে কত? 300। তাহলে আমার টোটাল উইন্ডো কত ছিল? 800। তাহলে এই জায়গায় কতটুকু থাকবে রিমেইনিং স্পেস? 400 না? এই 400 বাইট খালি না? বোঝা গেছে? এর জন্য দেখো আমার রিসিভিং উইন্ডোটা এই মোমেন্টে হচ্ছে 400 বাইট, সেটা 601 থেকে 1000 পর্যন্ত। রাইট ওয়ালটা মানে ডানে সরছে কেন বুঝতে পারছো? রাইট ওয়ালটা ডানে সরছে এই কারণে, কারণ প্রথম 100 বাইট হচ্ছে কনজিউমড হয়ে গেছে আপার লেয়ার দিয়ে। ক্লিয়ার? এবার বলো তোমার কি বলার ছিল, এবার বলো। আচ্ছা মিস, ফার্স্টে যে সিন ফ্ল্যাগটা যায় হুম ওইটা কি সবসময় একটা বাইট করবে? হুম সবসময় সিঙ্ক্রোনাইজেশন করার সময় সে অলওয়েজ একটা বাইট কনজিউম করে। সিঙ্ক ফ্ল্যাগ পাঠাইলে 1 বাইট কনজিউম হয়। আর যে বাইটগুলা দেয়া থাকবে ওগুলা কি মানে ডেটা ট্রান্সফারের সাথে সাথে যাবে সিকোয়েন্স ওয়াইজ? হ্যাঁ, তোমরা যখন সবার প্রথমে সিঙ্ক পাঠাইলা তখন তোমার 1 বাইট নিয়ে নেবে। কিন্তু তুমি যদি শুধু অ্যাকনলেজ পাঠাও, অ্যাকনলেজমেন্ট কিন্তু কোনো বাইট কনজিউম করে না। অ্যাকনলেজমেন্ট শুধুমাত্র বোঝানোর জন্য পাঠানো হয় যে নেক্সট সে কত থেকে পেতে চায়। কিন্তু সিঙ্ক করার সময় তুমি যদি কোনো ডেটা নাও পাঠাও, সিঙ্ক নিজেই 1 বাইট কনজিউম করে। বোঝা গেছে? বুঝতে পারছি। আচ্ছা, সো এই মোমেন্টে সে যখন 100 বাইট কনজিউম করে ফেললো, তখন রিসিভারের রাইট ওয়ালটা ডান দিকে আসলো, মানে সে বাড়তে আছে, কনজিউম করার যে বাইটগুলো সে ধীরে ধীরে ডান দিকে যেয়ে যেয়ে বাড়তেছে। সো প্রথম 100 বাইট যেহেতু প্রসেস হয়ে গেছে, সে এখন এই স্টেপে ক্লায়েন্টকে অ্যাকনলেজমেন্ট পাঠাইলো যে নেক্সট তুমি আমাকে 601 থেকে দিবা, আর এই মোমেন্টে আমার রিসিভিং উইন্ডো হচ্ছে 400। তাহলে দেখো সেন্ডার সাইডে কি হলো, রিসিভিং উইন্ডো 400 সেট করছে 601 থেকে 1000 পর্যন্ত। ওকে, এরপরে আবার এটার সাথে সাথেই সে আবার আরেকটা অ্যাকনলেজমেন্ট পাঠাইছে, কাকে? সেন্ডারকে, যে তুমি আমাকে অ্যাকনলেজ করছে হচ্ছে 601, দ্যাট মিনস তুমি আমাকে 601 থেকেই দিবা, কিন্তু এখন আমার রিসিভিং উইন্ডো 200 বাইট বেড়ে গেছে। কারণ কি বলতো? আগে ছিল 400, তার কিছুক্ষণ কয়েক সেকেন্ড পরে রিসিভিং উইন্ডো আরো 200 বাইট বেড়ে 600 হলো। কারণ কি? রিসিভারের রিসিভিং উইন্ডো কম থেকে বেশি হয়ে যায় কখন? যখন তার বাফার খালি হতে শুরু করে। বাফার খালি হতে শুরু করে কখন? যখন সে ডেটাটা প্রসেস করে অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠিয়ে দিতে পারে। এই যে দেখো এখানে কি বলছে, যে সে 200 বাইট কনজিউম করে ফেলছে। এই যে এখানে সে যদি 200 বাইট কনজিউম করে, তাহলে এখানে 101 থেকে 400 পর্যন্ত দেখো খালি হয়ে গেছে। ঠিক আছে? আগে হচ্ছে 101 থেকে 200 পর্যন্ত কনজিউম হয়েছিল। ঠিক আছে? 100 বাইট সে কনজিউম করে ফেলছিল। এরপরে 201 থেকে 400, আরো 200 বাইট সে কি করলো? কনজিউম করে ফেলছে। সো 200 বাইটের জায়গা যদি রিসিভিং উইন্ডো থেকে খালি হয়ে যায়, তাহলে তার রাইট ওয়ালটা আবার ডানে সরবে না? তাহলে ডান দিকে আরো 200 স্পেস বাড়বে। তাহলে আগে ছিল 1001, এখন পর্যন্ত তাহলে 1200 পর্যন্ত সে নিতে পারবে। বোঝা গেছে? মিস, যতটুকু খালি হবে ততটুকুই কি বাড়বে নাকি হ্যাঁ, আরো কারণ বেশি? টোটাল, কারণ ইনিশিয়ালি সার্ভারের রিসিভিং উইন্ডো ছিল কত? 800। ওইটার হিসাবে তোমার কনজিউম করে উপরের লেয়ারে যাচ্ছে, যতটুকু যাবে 800 সাথে ওভাবে করে প্লাস মাইনাস হবে। তো এই মোমেন্টে সে 100 বাইট কনজিউম করে আপার লেয়ারে দিয়ে দিছিল, তাই এখানে 1000 বাড়ছে। ঠিক আছে? 1000 পর্যন্ত বাড়ছে। এখানে যদি 200 বাইট উপরে নিয়ে নেয়, তাহলে আরো এই পাশে ডান দিকে 200 বাইট বাড়বে না? তাহলে কত হবে? 1200 হবে না? হুম,
বুঝতে পারছো? তার মানে এই মোমেন্টে তার অবস্থাটা কি, যে তার এই যে 201 থেকে এই যে এই জায়গাটাতে 101 থেকে 200 পর্যন্ত আগেই শেষ। এই যেখানে 101 থেকে 200 পর্যন্ত কনজিউমড। এই নেক্সট স্টেপে কত, 200, নেক্সট 200 বাইট কনজিউম হয়েছে, তাহলে কত, 201 থেকে 400 কনজিউমড। কনজিউম মানে কি, অ্যাপ্লিকেশন লেয়ার চলে গেছে। তার মানে এখন বাফারে আছে কত, 401 থেকে 600 ডেটা আছে বাফারে। তাইলে বাকি খালি জায়গা আছে কত, 601 থেকে 1200, এটা খালি। তাহলে এখানে হচ্ছে 200 আর এখানে হচ্ছে 600, তাহলে 200 আর 600 টোটাল হচ্ছে 800 রিসিভিং উইন্ডো। বোঝা গেছে? তো রিসিভিং উইন্ডো কখন কমতে থাকে, যখন বাফারে ডেটা দিয়ে ফিল আপ করতে থাকে এবং ওই ডেটাগুলোকে প্রসেস না করা হয়, আপার লেয়ারে না দেয়া হয়। আপার লেয়ারে প্রসেস করে দিলে অটোমেটিক্যালি তার রাইট ওয়ালটা ডান দিকে শিফট করবে এবং তার অ্যাভেইলেবল কনজাম্পশনের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার? লেফট ওয়ালটা ডানে কখন সরবে আর রাইট ওয়ালটা ডানে কখন সরবে, এটা বুঝতে হবে। সবাই বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে শ্রিঙ্কিং অফ উইন্ডো। সাধারণত রিসিভার তার উইন্ডোটা শ্রিঙ্ক করতে পারে না। তার ইনিশিয়ালি সে যেই বাফার সাইজটা তার অ্যাভেলেবল আছে সে সেটা দিয়ে তার একটা ইনিশিয়াল উইন্ডো সেট করে, এবং সেন্ডারের উইন্ডো শ্রিঙ্ক করতে পারে, কারণ সেন্ডার আসলে কতটুকু ডেটা পাঠাবে এটা ডিপেন্ড করতেছে রিসিভার কতটুকু নিতে পারবে সেটার উপরে। রিসিভার যদি বলে যে তুমি আমাকে কম করে দাও, তাহলে সেন্ডারের উইন্ডো তো অবশ্যই শ্রিঙ্ক করতে হবে, সে স্লোলি দিবে। আবার রিসিভার তাকে যদি বলে যে না আমাকে আরেকটু স্পিডে ডেটা পাঠাও, তখন কিন্তু সেন্ডার ওই অনুযায়ী তার সেন্ডিং উইন্ডোটা বাড়ায় সে বড় করবে। তো সাধারণত সেন্ডার সাইডে ইনিশিয়ালি যেটা সেট হয়ে থাকে সেটা রিসিভার যেটা বলছে সেটার উপর ডিপেন্ড করে, কিন্তু রিসিভারের উইন্ডোটা হঠাৎ করে শ্রিঙ্ক হয় না। কোনো সময়ে কোনো যদি এরকম এমন সিচুয়েশন আসে যে রিসিভারের উইন্ডোটা ইনিশিয়ালি 1000 সেট করা ছিল এবং 1000-এর মধ্যে সে কখনো কম হবে কখনো বেশি হবে, দ্যাট মিনস ম্যাক্সিমাম অ্যাভেলেবল হতে পারে 1000 বা তার থেকে কম, কিন্তু হঠাৎ করে সে শ্রিঙ্ক করবে না যদি না কোনো প্রবলেম হয়। সো যে একটা রুল আছে যে আসলে আমার ভ্যালুটা কি হবে, নতুন অ্যাকনলেজমেন্ট নাম্বার, নতুন যে অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং নতুন যে রিসিভিং উইন্ডো, এটা তো বোঝাই যাচ্ছে যে আমার ডেটার যে নতুন অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং নতুন রিসিভিং উইন্ডো ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু লাস্ট অ্যাকনলেজমেন্ট নাম্বার প্লাস লাস্ট রিসিভিং উইন্ডো। নতুনটা সবসময় প্রিভিয়াস থেকে বড় হবে অথবা সমান হবে। তো এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে উইন্ডো কিভাবে শ্রিঙ্ক করে। তো এই এই স্টেপ 1-এ লাস্ট অ্যাডভার্টাইজ রিসিভিং উইন্ডো হচ্ছে 12। এটার মানে হচ্ছে সে এই মোমেন্টে অ্যাট এ টাইম 12 বাইট রিসিভ করতে পারে। তাহলে তার পজিশনটা দেয়া আছে কত, 206 থেকে 217, এটা হচ্ছে তার অ্যাভেলেবল রিসিভিং উইন্ডো অ্যাট দিস মোমেন্ট। এবং সে অ্যাকনলেজ করছে কত, 205 পর্যন্ত সে অলরেডি কমপ্লিটেড, এখন সে 206 থেকে পেতে চায়। কিন্তু দেখো হঠাৎ করে সাম প্রবলেমের কারণে উইন্ডোটা সে কি করছে, শ্রিঙ্ক করছে। এখন রিসিভিং উইন্ডো 12 থেকে 4 হয়ে গেছে। 12 থেকে যদি 4 হয়ে যায় এই মোমেন্টে, মানে 209 পর্যন্ত ভ্যালু পাওয়ার পরে, তাহলে আমার ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত হবে, 210 থেকে 213। বুঝা গেছে? সে 206 থেকে 217 পর্যন্ত পেতে চায়। এখন একটা মোমেন্টে 206 থেকে 209 পাওয়ার পরে রিসিভারে কোনো একটা প্রবলেম হয়েছে, সে কারণে সে কি করতে চাচ্ছে, নতুন অ্যাডভার্টাইজড করে রিসিভিং উইন্ডোটাকে সে শ্রিঙ্ক করছে, যেটা হচ্ছে 4। দ্যাট মিনস 209-এর পরে সে নেক্সট যেই ডেটা বাইটটা রিসিভ করবে তার ম্যাক্সিমাম সাইজ কত হবে, 4 বাইট। তাহলে আমার উইন্ডোটার ভ্যালু কত থেকে কত হবে, 210 থেকে 213। বুঝে গেছে? তো এখন
নিউ রিসিভড অ্যাকনলেজমেন্ট নাম্বার হচ্ছে 210, দ্যাট মিনস সে এখন 210 থেকে পেতে চায়, কিন্তু ম্যাক্সিমাম সে 4 বাইট পেতে চায়। সে উইন্ডোটাকে শ্রিঙ্ক করে ফেলছে। ক্লিয়ার? বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা, লাস্ট যে জিনিসটা আছে যে টিসিপি কিভাবে এই স্লাইডিং উইন্ডোর সাথে সাথে আমাদের কোনো সেগমেন্ট যদি করাপ্টেড এবং লস্ট হয়, তাহলে সে কিভাবে সেই করাপশন ওর লস্ট সেগমেন্টটাকে কিভাবে হ্যান্ডেল করে, তার দুইটা প্রসিডিওর। এটাকে বলা হয় টিসিপির গো ব্যাক এন প্রোটোকল, আর একটাকে বলা হয় সিলেক্টিভ রিপিট প্রোটোকল। গো ব্যাক এন প্রোটোকল বলতে কি বোঝাচ্ছে? ইফ দ্য সেন্ড সেগমেন্ট আর ফাউন্ড করাপ্টেড or lost, then all the segments are retransmitted from the lost segment to the last segment transmitted. আচ্ছা, এটার মানে কি? আমি তোমাকে, এটা হচ্ছে সেন্ডার, এই হচ্ছে রিসিভার। সেন্ডার রিসিভারকে 1 2 3 4 5 6 7 8 আটটা সেগমেন্ট পাঠাইলো। রিসিভার রিসিভ করলো 1 3 4 6 and 8। মাঝখানে সে 2 পায় নাই, তারপরে 5 পায় নাই এবং 7 পায় নাই। যদি গো ব্যাক এন প্রোটোকল ইউজ করে, তাহলে রিসিভার এই প্রোটোকল অনুযায়ী সে কি করবে? সে সবার প্রথমে দেখলো 1 পাইছে, আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট সিকোয়েন্স, ওকে। এরপরে সে কি দেখলো? 2 পায় নাই কিন্তু সে 3 পাইছে। সে কি করবে? 3-এর পর থেকে যা পাইছে সবগুলাকে সে ডিসকার্ড করে দিবে। এটাকেই বলা হয় গো ব্যাক এন প্রোটোকল। কারণ কি? সে কি করে? সিকোয়েন্সিয়ালি ডেটাটাকে রিসিভ করতে চায় এবং তারপরে সে এটাকে প্রসেস করে। সে যদি আউট অফ অর্ডারে সেগমেন্ট পায়, সে প্রথম যে আউট অফ অর্ডারে পাইলো সেখান থেকে বাকি সব যা যা পাইছে সবগুলাকে ডিসকার্ড করে। এটাই হচ্ছে গো ব্যাক অ্যান্ড এন্ড প্রোটোকল। সে কি করতে পারে না? সে ট্র্যাক রাখতে পারে না আউট অফ অর্ডার সেগমেন্টের। তার মানে এই প্রোটোকলে আমার কি হবে? অনেক লস হবে না? কারণ আমি তো 3 4 6 8 এগুলো তো সাকসেসফুলি পাইছি। কিন্তু আমি যদি এই প্রোটোকল ইউজ করে যেটা প্রসেস করি, তাহলে আমি কি করব? আমি ওকে বলবো যে আমি 2 থেকে পাই নাই, তাই তুমি আমাকে আবার দাও। তাহলে সেন্ডার কি করবে? আবার 2 3 4 5 6 7 8 আবার পাঠাবে। এই মোমেন্টে রিসিভার যদি 2 3 পায় ধরো, তারপর ধরো 4 পাইলো না, তারপর 5 6 7 8 পাইলো, রিসিভার কি করবে? 3-এর পর থেকে বাকি সবটাকে ডিসকার্ড করে দিবে। সে সেন্ডারকে বলবে আমি 4 থেকে পাই নাই, তখন সেন্ডার আবার কি করবে? 4 5 6 7 8 আবার দিবে। বোঝা গেছে? সো এই টেকনিকটা তখন ভালো যদি আমার চ্যানেলটা লেস নয়েজি হয়। আমার যদি বেশি বেশি করে সেগমেন্ট লস হয়, তখন যদি আমি গো ব্যাক এন্ড প্রোটোকল ইউজ করি, তাহলে আমার কি হবে? প্রচুর রিডান্ডেন্সি হবে। একই প্যাকেট বারে বারে পাঠাইতে হবে, কারণ সেই প্যাকেটটা সিরিয়ালি ডেস্টিনেশনে পৌঁছায় নাই। ঠিক আছে? সো এই টেকনিকটা আসলে সাধারণত ইউজ করা হয় না। নর্মালি টিসিপিতে ওয়াইডলি যে জিনিসটাকে ইউজ করা হয় সেটাকে বলা হয় সিলেক্টিভ রিপিট প্রোটোকল। এখানে শুধুমাত্র যেই সেগমেন্টটা হারায় গেছে বা লস্ট হয়েছে বা করাপ্টেড হয়েছে, শুধুমাত্র সেই সেগমেন্টটাকেই পাঠানো হয় এবং রিসিভার কি করে? আউট অফ সেগমেন্টকে সে কি করে? বাফারে রেখে তারপরে হোল্ড করে। দেন যখন বাকি সেগমেন্টগুলো আসে সেটাকে ইন অর্ডার করে সাজায়, তারপরে সে প্রসেস করে। যেমন সেন্ডার যদি এখানে 1 2 3 4 5 পাঠায়, আর রিসিভার যদি 1 3 5 রিসিভ করে, তাহলে সে সেন্ডারকে বলবে না যে আমাকে 2 3 4 5 সব দাও। সে সেন্ডারকে বলবে আমাকে শুধু 2 দাও আর 4 দাও। তখন সেন্ডার যখন আবার পাঠাবে, তখন রিসিভার কি করবে? 1-এর পরে 2-কে বসাবে, তারপর 3 তো আসেই, তারপর 4-কে বসাবে, তারপর 5-কে বসাবে। এটার মানে হচ্ছে সে যে আউট অফ অর্ডারে সেগমেন্টগুলোকে রিসিভ করছিল সেটাকে সে ডিসকার্ড করে না, বাফারে সে কিছুক্ষণ হোল্ড করে। তারপরে সে সেন্ডার থেকে বাকি সেগমেন্টগুলো নিয়ে এসে পরে সেটাকে ইন অর্ডার করে প্রসেস করে আপার লেয়ারে পাঠায়। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? আচ্ছা,
সো ফ্লো কন্ট্রোল সম্পর্কে যেটা বলা হয়েছে যে ইনিশিয়াল উইন্ডো সাইজ ইজ এগ্রিড ডিউরিং দ্য 3-way হ্যান্ডশেক, যেটা বললাম যে ডেটা পাঠানোর আগে রিসিভার কি করবে, সেন্ডারকে জানাবে 3-way হ্যান্ডশেকের সময় যে তার উইন্ডো সাইজটা কত। ইফ দিস ইজ টু মাচ ফর দ্য রিসিভার অ্যান্ড ইট লস্ট ডেটা, তাহলে সে কি করবে, তার বাফারটা ওভারফ্লো হয়ে যাবে এবং তখন সে ডিক্রিজ করতে পারে। যেমন ইনিশিয়ালি সে শুরু করলো একটা বাফার দিয়ে, উইন্ডো দিয়ে, কিন্তু পরবর্তীতে দেখলো যে না, আসলে সে এতগুলা ডেটা প্রসেস করতে পারতেছে না, তখন সে কি করতে পারে, উইন্ডো সাইজটা ডিক্রিজ করতে পারে। আর যদি আমার নর্মাল ফ্লোতে চলতে থাকে এবং রিসিভার যদি সেটাকে প্রসেস করতে থাকে ঠিক মতন, তাহলে সে আস্তে আস্তে উইন্ডোটাকে ইনক্রিজও করতে পারে। বুঝা গেছে? এতটুকুই ছিল আমাদের চ্যাপ্টার 7। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে চ্যাপ্টার 7 সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতে পারো। আছে কোনো সমস্যা? কোনো প্রবলেম আছে কারো? আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমাকে বলো, মিড রিলেটেড তোমাদের কোনো কোয়েরিজ আছে? যে এটা বুঝতেছো না চ্যাপ্টার, সরি, লেকচার 1 থেকে লেকচার 7 পর্যন্ত যতটুকু আমাদের মিড সিলেবাস, এতটুকুতে কারো কোনো কনফিউশন? আচ্ছা মিস, পাইপলাইনের ম্যাথগুলোতে হুম। পাইপলাইনের যে ভ্যালুটা দেয়া থাকবে ওইটা কি আমরা অবজেক্ট দিয়ে ডিভাইডেড করে সিলিংটা নিব, রাইট? হ্যাঁ, তো ওইটার সাথেই কি আমি টোটাল আরটিটি বের করার জন্য সব ভ্যালু কি ওই ভ্যালুটাই ইউজ করব? তোমাকে যদি পাইপলাইনের হিসাবটা কখন, যখন ডেটা ট্রান্সফারের টাইমটা সেটা, তাই না? তোমার জি ফার্স্ট মিস। হিসাব করতে হবে যে আরটিটি কয়টা লাগছে। আরটিটি হিসাব করার পর লাগবে হচ্ছে তোমার ফাইল ট্রান্সমিশন করতে কত সময় লাগছে, সবগুলা যোগ করলে হচ্ছে তোমার টোটাল টাইমটা তুমি পাবা। পরীক্ষায় তোমাকে যদি বলে যে তুমি শুধু আরটিটি হিসাব করে আমাকে জানাও, তাহলে তোমার ফাইল ট্রান্সমিশনের টাইম কিন্তু হিসাব করতে হবে না। আবার পরীক্ষায় যদি বলে যে তুমি সবগুলা টাইম আলাদা আলাদা আচ্ছা করে মিস, ওই যে ফাইল ট্রান্সমিশনের টাইম মানে টোটাল টাইমটার জন্যই আর কি। তো ওখানে কি আমরা মানে পাইপলাইনের পর মানে যতগুলো অবজেক্ট ততগুলোর সাথে পাইপলাইনের যে মানে অবজেক্টের যে টাইমটা ওইটা কি ইনটু করবো যে যে আমি দেখাইছিলাম না ওই তোমাকে, যে একটা এক্সাম্পল দিয়ে, যে সবার প্রথমে তুমি আরটিটি হিসাব করবা, টিসিপির আরটিটি এবং এইচটিটিপির আরটিটি। এইচটিটিপির আরটিটি কয়টা লাগবে, যদি নন পাইপলাইন হয় তাহলে প্রত্যেকটা অবজেক্টের জন্য একটা করে রিকোয়েস্ট করে করে আনতে হবে, রাইট? আর যদি পাইপলাইনের হয় তাহলে পাইপলাইনে একটা রিকোয়েস্ট দিয়ে যদি 4টা অবজেক্ট পাঠানো যায় তাহলে কি হবে, তোমার যদি টোটাল 12টা অবজেক্ট থাকে আর তুমি যদি পাইপলাইনে 4টা করে পাঠাও, তাহলে কয়টা আরটিটি লাগবে পাইপলাইনের ক্ষেত্রে? 3টা। জি মিস, তখন তো একসাথেই চারটা যাবে আর কি। তখন একসাথে 4টা যাবে, 4টার জন্য ইন্ডিভিজুয়াল হিসাব হবে না, তখন তুমি 3টা আরটিটি টাইম হিসাব করবা। তাহলে 3টা আরটিটি প্লাস একটা টিসিপির আরটিটি, টোটাল লাগবে কয়টা, 4টা আরটিটি। আর যদি সেম কাজটা তুমি পাইপলাইন না করে নন পাইপলাইন টিসিপি করো, সরি নন পাইপলাইন কি বলে পারসিস্টেন্ট এইচটিটিপি করো, তাহলে টিসিপি জন্য একটা কানেকশন, আর নন পাইপলাইন করে তুমি যদি পারসিস্টেন্ট ট্রান্সমিশন করো তাহলে 12টা অবজেক্টের জন্য 12টা আরটিটি লাগবে। বুঝা গেছে? জি মিস। আচ্ছা, আর যদি একই অঙ্ক যদি বলে যে না, আমি এখন নন পাইপলাইন নন পারসিস্টেন্ট এইচটিটিপি দিয়ে করতে চাই, তাহলে কয়টা লাগবে, 12টা টিসিপি আরটিটি, 12টা এইচটিটিপি আরটিটি, তাই না? কারণ প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে টিসিপি কানেকশন করতে হবে। বুঝছো? জি মিস। আর কোনো কোয়েশ্চেন? আমি কি কোনো স্লাইড ওপেন করবো, কোনটাতে কারো কোয়ারিজ আছে? Miss, will there be mathematical problems regarding go and back and selective transfer?
সিলেক্টিভ রিপিট, হ্যাঁ এটা আসতে পারে টিসিপিতে, যে সে যদি ডেটা সেগমেন্ট যদি সে গো ব্যাক অ্যান্ড এন প্রোটোকল ইউজ করে ট্রান্সমিট করে, তাহলে কি হবে, যতগুলা যেখান থেকে ইন অর্ডারে আসে নাই সবগুলা পাঠাবে। আর যদি সিলেক্টিভ হয় তাহলে যেটা আসে নাই সেখান থেকে হিসাব করবা। হ্যাঁ থাকতে পারে টিসিপির ম্যাথে তোমাকে যখন ম্যাথ মানে কোনো ডেটা সেগমেন্ট পাঠাইতে দিবে, সেখানে যদি প্রোটোকলের কথা বলা থাকে যে তুমি ডেটা ট্রান্সফারটা এই টেকনিকে করবা, যে গো ব্যাক এন অথবা সিলেক্টিভ রিপিট, তাহলে তুমি ওই কনসেপ্টটা ফলো করে নেক্সট সিকোয়েন্সগুলো পাঠাবা। বোঝা গেছে? Yes, ma'am. হ্যাঁ থাকতে পারে। Up to which syllabus? Up to which lecture is the syllabus for mid? লেকচার 1 টু লেকচার 7। All right. And the differences between go and back and selective repeat. হুম I need to know the differences if asked in the question. যেটা একটু আগে বললাম, একটু আগে শুনো নাই কি বলছি? Yes, it was explained separately. It was explained separately, although certain bullet points of differences might be there. ডিফারেন্সটা খুবই সহজ ডিফারেন্স। তোমার যদি গো ব্যাক এন হয় তাহলে সে ইন অর্ডার সেগমেন্ট ছাড়া সে কাজ করতে পারে না। দ্যাট মিনস 1 2 3 4 5 যদি সেন্ডার পাঠায়, খেয়াল করো আমি আমি লিখতেছি, দেখা যাচ্ছে? Yes, miss, দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটা নতুন স্লাইডে লিখি। ধরো সেন্ডার পাঠাইলো 1 2 3 4 5 6 7, রিসিভার রিসিভ করলো 1 2 4 6 7। তাহলে যদি গো ব্যাক এন হয় তাহলে রিসিভার সেন্টারকে কি বলবে, কত থেকে দাও তুমি আমাকে? রিসিভার কত থেকে চাবে? রিসিভার রিকোয়েস্ট ফর সেগমেন্ট ফ্রম, কত থেকে চাবে বলো তো গো ব্যাক এন হইলে? যে কোনো একজন বলো। The second data packet. না সেকেন্ডটা তো পাইছে, একও পাইছে দুইও পাইছে, Third সেকেন্ডটা কেন থেকে চাবে? তাহলে তাহলে থার্ড থেকে কত? 3। এরর তো দিবে সেকেন্ডের পরে। হ্যাঁ সে বলবে আমি 3 থেকে পাই নাই। তাহলে সে যে বলবে যে আমাকে সেগমেন্ট দাও, সে কত বলবে, যে আমাকে শুধু 3 দাও নাকি শুধু 5 দাও, কত বলবে বলো? কত চাবে বলো গো ব্যাক এনে? গো ব্যাক Miss, from 3 to all the segments ভেরি গুড, again 3 till the টু end. অল দা সেগমেন্ট, এই তো বুঝতে পারছো। তাহলে 3 থেকে সবগুলা যদি চায় তাহলে সেন্ডার কত পাঠাবে সেন্ডার সাইড থেকে? তাহলে নতুন করে আবার যাবে কত, 3 4 5 6 7, তাই না? কারণ দেখো রিসিভার যদিও 4 6 7 পেয়ে গেছে, সে কিন্তু এটাকে ডিসকার্ড করে দিবে একদম, সে নিবেই না। অন দ্য আদার হ্যান্ড যদি আমি কি যেন নাম, সিলেক্টিভ রিপিট যদি করি তাহলে কি হবে? Miss, the mathematical request and repeat is clear. হুম I just needed to know the theoretical differences between both of them. থিওরিটিক্যাল ডিফারেন্স হচ্ছে যে তোমার ডেটা যদি সে পরের সেগমেন্টগুলো পায়ও, সে সেটাকে প্রসেসই করবে না। সে যখন দেখবে দুইয়ের পরে 3 পায় নাই, সে বাকি কি পাচ্ছে সেটা তার ক্যালকুলেশনে আনবেই না। সে নতুন ডেটা রিসিভ করুক বা না করুক সেগুলোকে প্রসেস করবেই না, সেগুলো ডিসকার্ড করবে। তার টার্গেট হচ্ছে নেক্সট 3 পাওয়া। সোজা কথা, গো ব্যাক এনে সে ইন আউট অফ অর্ডার ডেটাকে প্রসেসই করতে পারে না। ঠিক আছে, তাকে হচ্ছে সিকোয়েন্সিয়ালি ডেটা রিসিভিং ম্যান্ডেটরি এই টেকনিকে। ঠিক আছে, তার 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 পয়েন্ট অফ ভিউতে মানে রিসিভার সাইডে সর্টিংটা কাজ করে না, তাকে সর্ট করেই দিতে হয়। অন দ্য আদার হ্যান্ড সিলেক্টিভ রিপিটে তা না। সিলেক্টিভ রিপিট টেকনিকে এক্ষেত্রে সে কি বলবে, যে আমাকে তুমি 3 দাও আর 5 দাও, আর কিছু দিতে হবে না, কারণ বাকিগুলো অলরেডি আমি পাইছি, ওটা আমার বাফারে টেম্পোরারিলি আমি রাখছি, পরে প্রসেস করব 3 আর 5 পাওয়ার পরে। ক্লিয়ার?
Yes, ma'am. আচ্ছা, Any other differences to specify? এটাই ডিফারেন্স। তোমাকে যখন টিসিপির ম্যাথে যদি এই কনসেপ্টটা দিয়ে দেয়, তাহলে যেই সেগমেন্টগুলো রিসিভড হয়েছে বা হয় নাই, সেটা সিলেক্টিভ রিপিট দিয়ে করতে বলছে নাকি গো ব্যাক এন দিয়ে করতে বলছে, সেটা খেয়াল করে তুমি ম্যাথটা করবা। ঠিক আছে? আচ্ছা, সো টিসিপির পরে আমাদের যে নতুন লেকচার আছে, লেকচার 8, ওটা আমি আর শুরু করব না, কারণ ওটা হচ্ছে তোমার ফাইনালের টপিক, সো ওটা আমি মিডের পরেই পড়াবো। সো অ্যাপ্লিকেশন লেয়ার থেকে কোনো কোয়েশ্চেন বা কোয়েরি? আচ্ছা, না থাকলে তাহলে ক্লাসটা শেষ করি, তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে। Okay, ma'am. ওকে, তাহলে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে নক দিও। বা টুডে ইজ দ্য লাস্ট ক্লাস, এরপরে তো আর ক্লাস হবে না। তোমাদের বুধবারে পরীক্ষা আছে, কয়টা থেকে? 4টা থেকে 6টা। সো রুটিন দেখে ডিউ টাইমে পৌঁছায় যায়। ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ। ওকে ম্যাম। Assalamu alaikum. Assalamu alaikum, miss. আসসালামু আলাইকুম ম্যাম। Assalamu alaikum, ma'am. Miss, are there any practice files regarding the mathematical problems for mid? বুঝি নাই কথাটা, একটু আরেকবার বলো, শুনতে পাই নাই। Are there any practice files প্র্যাকটিস for ফাইলস? the mathematical problems? হ্যাঁ, Yeah. তুমি আগের বছরের যেই কোয়েশ্চেনগুলো পাইছো পরীক্ষার সময়, সেগুলোই বাসায় প্র্যাকটিস করো, ওই রিলেটেডই আসবে আর কি। For mid related, the questions are actually very different this time, and the syllabus has slightly changed. না, সিলেবাস আগে বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। তো তুমি লাস্ট টাইম যেটা অ্যাটেম্প করছিলা, সেই কোয়েশ্চেনগুলোই দেখো, সেই রিলেটেডই দেখো। আগের বছরের কোয়েশ্চেন স্যার স্যার যেগুলো শেয়ার করে রাখছে ফোল্ডারে। Yes, the access isn't there anymore. In Bucks, they take access to those হুম in the questions হুম। after some time. মানে আগের বছর, মানে তোমার আগের সেমিস্টারের কথা বলছো? Yes, ma'am. আগের সেমিস্টারের কোয়েশ্চেন তোমার কাছে নাই, তুমি যেগুলো অ্যাটেন্ড করছো? মানে Miss, in Bucks, the ID access is not given after some time. হ্যাঁ, কিন্তু তোমার কাছে পার্সোনালি নাই। No, miss. আচ্ছা, তাহলে ও আরিফ স্যার যেটা শেয়ার করে রাখছে স্টুডেন্টদের সাথে পাস্ট কোয়েশ্চেনে, ওটা সলভ করো। স্যারকে বলো, যদি তোমার অ্যাক্সেস দেয়া না থাকে স্যারকে একটু বলো, তোমাকে অ্যাক্সেস দিয়ে দিবে। All right, miss. I was just talking about the previous course details in the few semesters. প্রিভিয়াসে ছিল হচ্ছে লেকচার 8 পর্যন্ত, এবার সিলেবাস একটু কমানো হয়েছে, বাট টপিক কোনো কিছু চেঞ্জ হয়নি। লেকচার 1 থেকে আগে ছিল লেকচার 8। Till the finals is the same. হ্যাঁ, বাট এখন লেকচার 7 পর্যন্ত আছে আর কি, বুঝছো? সেম টপিক, সেম Okay, miss. Thanks. কোয়েশ্চেন হচ্ছে সেরকমই হবে কম বেশি আর কি। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।